আচ্ছা, শেয়ার ওকে। আচ্ছা, স্লাইড শো মোডে সবাই দেখতে পাচ্ছ তো? প্লিজ সামবডি, অদিতি প্লিজ রিড ইট আউট, কি লেখা আছে? ডাইনামিক লাইট স্ক্যাটারিং। মানে এটা স্লাইড শো মোডে দেখতে পাচ্ছ না মানে এমনি পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছ? মানে পুরো স্ক্রিনটায় ওটাই লেখা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ওকে, গুড। সো ডায়নামিক লাইট স্ক্যাটারিং নিয়ে এইটা তো দেখো, তোমরা ভিডিওটা নিশ্চয়ই শুনেছো। এরকম কেউ আছে যে এই ভিডিওটা শোনোইনি? ভিডিও লেকচারটা সবাই শুনেছো। তাহলে এক্স্যাক্টলি কিছু ব্যাপার তোমাদের কনফিউজিং বা কনফিউশন তোমাদের থাকার কথা। লেটস টক অ্যাবাউট দোজ থিংস অনলি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে স্ক্যাটারিং। ঠিক আছে, স্ক্যাটারিং, লাইট ইজ গেটিং স্ক্যাটার্ড। এবার লাইট কখন স্ক্যাটার্ড হতে পারে আমাকে একটু বলো, লাইট কখন স্ক্যাটার্ড হতে পারে? স্যার অন্য কোনো পার্টিকেলে ধাক্কা লাগার পর। অন্য কোনো পার্টিকেলের ধাক্কা লাগার পর। আচ্ছা ঠিক আছে, কি নাম তোমার যে বললে? ইক্সমিনা। ইস্কমিনা। হ্যাঁ, কিছু মনে করো না, তোমাকে আমি ফেস টু ফেস, আমি সবাইকে চিনি, আমি গলা তো চিনি না অত। হ্যাঁ, এখানে সবারই একটু রোবোটিক ভয়েস লাগে। ওকে, অন্য কোনো পার্টিকেলের ধাক্কা লাগার পরে। ঠিক আছে, এই যে লাইট স্ক্যাটার্ড হচ্ছে, তোমরা এত স্পেকট্রোস্কোপি পড়েছো, তোমরা আমাকে বলো তো এই যে লাইট স্ক্যাটার্ড হচ্ছে এই জিনিসটা আমি বুঝবো কি করে? হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড দ্য লাইট ইজ গেটিং স্ক্যাটার্ড? স্যার লাইটের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সমীর, ডিরেকশনটা চেঞ্জ হ্যাঁ, হয়ে যাচ্ছে, একটু এক্সপ্লেন করো তো কিরকম ভাবে? মানে আমি ধরবো কি করে যে লাইট স্ক্যাটার্ড হচ্ছে? সবার আগে এইটা, তারপর কি কি ফ্যাক্টর সেটা স্ক্যাটারিং এর উপর ডিপেন্ড করছে আমরা তাতে পরে আসবো। আগে আমরা একটু বুঝে নিই লাইট স্ক্যাটার্ড হচ্ছে এই জিনিসটা আমি ধরবো কি করে। আসলে যে অ্যাঙ্গেলে আমরা যে লাইট বা রেডিয়েশনটা আমি করলাম, মানে যে অ্যাঙ্গেলে নিক্ষেপ করলাম, কোনো পার্টিকেলে আঘাত লাগার পর সেই অ্যাঙ্গেলটা ঠিক থাকছে না বা লাইটটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, মানে স্ক্যাটার্ড হচ্ছে। তাই? এটা কেউ এটা একটু মেঘাশ্রী এক্সপ্লেন করবে, ও যেটা বললো? মেঘাশ্রী নেই? আচ্ছা, স্যার আছো? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, তা একটু বলো তো যে কথাটা বললো, একটু এক্সপ্লেন মি হাউ ইজ ইট ওয়ার্ক। মানে কোনো একটা মানে রশ্মি মানে যে কোনো অ্যাঙ্গেলে কোনো মানে মানে মিডিয়ামে ধাক্কা খেলে সেটা স্ক্যাটার হয়ে যায়, মানে হ্যাঁ মানে একটা রশ্মি স্ক্যাটার করলে অনেকগুলো রশ্মিতে মানে 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 একটা রশ্মি ধাক্কা খেলে অনেকগুলো রশ্মিতে স্ক্যাটার হয়, সেটাই বলছিল। একদমই না। দেখো, প্রথমে আমার হচ্ছে কি একটা লাইট সোর্স আছে, এখান থেকে লাইটটা পাস হচ্ছে। এইবার আমার ধরে নাও এইখানে একটা ডিটেক্টর আছে 180 ডিগ্রিতে। হ্যাঁ, 90 to 170 ওগুলো আমরা পরে বুঝছি। আচ্ছা, এবারে ধরো কোনো পার্টিকেল নেই, ক্লিয়ার একটা সলভেন্ট আছে, তাহলে এখান থেকে যে লাইট গুলো পাস হচ্ছে সেগুলো আর কি ডিটেক্ট হবে ডিটেক্টরে। ধরে নাও সেটা হচ্ছে 100 ইউনিট/সেকেন্ডে ডিটেক্ট হচ্ছে। আবার বলছি, এখান থেকে লাইট বেরোচ্ছে, এখানে কোনো পার্টিকেল নেই, এই 180 ডিগ্রিতে আমার একটা ডিটেক্টর রয়েছে। তাহলে আমার 180 ডিগ্রিতে যে ডিটেক্টরটা রয়েছে, যখন কোনো পার্টিকেল নেই, সলভেন্টের মধ্যে দিয়ে লাইট পাস করছে, তাহলে সেটা 100 ইউনিট/সেকেন্ড ডিটেক্ট হচ্ছে কি এই ডিটেক্টরে। এইবার নেক্সট হচ্ছে গিয়ে যে না, আই এম অ্যাডিং সাম পার্টিকেল ইনটু দ্য সলিউশন। ওকে, সাম কিছু পার্টিকেলস আমি অ্যাড করছি। এইবার ইউ টেল মি সামথিং, এইটা কি 100 ইউনিট/সেকেন্ড হবে না কমে যাবে? কমে যাবে। কে বলছে? স্ক্যাটার্ড হবে। কে বলছে এটা? সমীর? হ্যাঁ স্যার। হ্যাঁ, যখন স্ক্যাটার্ড হবে তখন কমে যাবে অবভিয়াসলি।
কেন? কিছু এই ডাইরেকশনে চলে যাবে, কিছু এই ডাইরেকশনে করে চলে যাবে, কিছু আবার ব্যাক স্ক্যাটার্ড হয়ে এদিকে চলে যাবে, কিছু ওইদিকে চলে যাবে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আমার যদি 180 ডিগ্রিতে একটা ডিটেক্টর থাকে, হ্যাঁ, এবং আমি যদি একটা মনোক্রোম্যাটিক লাইট পাস করাই, আর মনোক্রোম্যাটিক লাইট কি আমি এক্সপ্লেন করবো না, বহুবার বলেছি, সবাই বুঝেছো, পাস করাই, তাহলে সলভেন্ট দিয়ে যদি সেটা পাস করে, তাহলে 180 ডিগ্রিতে যতগুলো ফোটন পার সেকেন্ড, সে 100 ফোটনস পার সেকেন্ড ডিটেক্টেড হচ্ছে। কিন্তু আমি যেই তার মধ্যে কিছু সলিউট মলিকিউল অ্যাড করছি, মানে ওটা একটা সলিউশন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর 100 ফোটনস পার সেকেন্ড ডিটেক্টেড হচ্ছে না। কেন? কিছু ফোটনস এইদিকে স্ক্যাটার্ড হচ্ছে, কিছু এইদিকে স্ক্যাটার্ড হচ্ছে, কিছু এইদিকে স্ক্যাটার্ড হচ্ছে, কিছু এইদিকে হচ্ছে, কিছু এইদিকে হচ্ছে, কিছু এইদিকে হচ্ছে। এই কনসেপ্টটা বোঝা গেল? কারোর কোনো ডাউট নেই? গুড। এইবার আমি একটা তোমাদের নেক্সট প্রশ্ন করি। ধরো এবারে ডিটেক্টরটা আর আমি 180 ডিগ্রিতে রাখছি না, এবারে ডিটেক্টরটা হচ্ছে 90 ডিগ্রিতে, তাহলে শুধু সলভেন্টের ক্ষেত্রে কি এফেক্ট হবে আর সলিউশনের ক্ষেত্রে কি এফেক্ট হবে? এবার ডিটেক্টরটা আমি 90 ডিগ্রিতে রাখছি, 90 ডিগ্রিতে, তাহলে শুধু সলভেন্টের ক্ষেত্রে কি এফেক্ট হবে আর সলিউশনের ক্ষেত্রে কি এফেক্ট হবে? কে বলবে আমায়? স্যার সলভেন্টের ক্ষেত্রে আমরা কোনো ডিটেক্টরে কোনো পাবো না, 90 ডিগ্রিতে। ডিটেক্ট। আর 90 ডিগ্রিতে স্যার সলভেন্টের ক্ষেত্রে পাবো না এই ওকে, 90 ডিগ্রিতে। আচ্ছা, আর আর যদি সলিউট অ্যাড করে দিই, সলিউশন হয়ে যায়, সেক্ষেত্রে? হলিউড অ্যাড করলে পাবো কিছুটা স্ক্যাটারিং। কে বলছে এটা? স্যার আমি উৎসা। উৎসা। কেন পাবো? স্যার সলিউটের পার্টিকেল গুলো তো কিছুটা মানে ওটা স্ক্যাটার্ড করবে। এক্স্যাক্টলি, কিছুটা এখানে সলিউট অ্যাড করলে কিছুটা লাইট স্ক্যাটার্ড হয়ে এই দিকেও স্ক্যাটার্ড হবে, 90 ডিগ্রিতেও স্ক্যাটার্ড হবে। তাহলে এখান থেকে আমি দুটো বেসিক প্রিন্সিপাল বুঝলাম। সেটা হচ্ছে, আমি যদি 90 to 170 এইরকম 173 এইরকম ডিফারেন্ট অ্যাঙ্গেলসে স্ক্যাটারিং ইন্টেন্সিটি মাপি, তাহলে সেটা সলিউশনের ক্ষেত্রে একরকম হবে, নাম্বার অফ ফোটনস ডিটেক্টেড পার সেকেন্ড, আর সলিউট অ্যাড করলে কিন্তু সেটা অন্যরকম হবে। এই ব্যাপারে যদি কারুর কোনো বক্তব্য থাকে, ডাউট থাকে, তাহলে আমাকে বলো। নাকি এইটুকু আমরা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, ভেরি গুড। তাহলে এই ব্যাপারটায় কারুর কোনো ডাউট নেই যে সলভেন্ট এবং সলিউশন এই দুটোর ক্ষেত্রে কিন্তু স্ক্যাটারিং ডিফারেন্ট হবে। এইবার যেটা ব্যাপার হচ্ছে যে তাতে কি, তাতে তো আমরা বুঝলাম যে এর মধ্যে একটা সলিউট আছে, বি এটা প্রোটিন, ইট কুড বি আ ন্যানো পার্টিকেল, হ্যাঁ, যা কিছু হতে পারে। এইটা তো স্যার আমি এমার্জেন্সির জন্য একটু বাইরে আছি, ক্লাসে জয়েন হব না, কে সার্থক? পড়াশোনার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, যাই হোক, এইটা তো আমরা এইটুকু বুঝতে পেরেছি যে আহ, তোমার সলিউট অ্যাড করা আছে, কিন্তু সলিউটটা কি এবং আমাদের ডিএলএস এর উদ্দেশ্যটা কি? ডিএলএস এর উদ্দেশ্যটা হচ্ছে যে একেবারে মাইক্রোমিটার, এখানে দেখো এখানে লেখা আছে সাব মাইক্রন রেঞ্জ, মাইক্রন মানে মাইক্রোমিটার, তাহলে মাইক্রোমিটারের থেকে কম সাইজের যে পার্টিকেলস গুলো আছে, সেগুলোর আমরা সাইজ মেজার করতে পারি, শেপের ব্যাপারে আইডিয়া পেতে পারি। এগুলো তো আমি ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, যারা ক্লাস করনি আমার কিছু করার নেই, তারা এটা শুনে নিও, ভিডিওতেও রয়েছে, আরেকটা ভিডিও রয়েছে ডাইনামিক লাইট স্ক্যাটারিং এর অ্যাপ্লিকেশনের ব্যাপারে, সেই ভিডিওতেও রয়েছে। দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন নাও। প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমার এই ইনফরমেশন গুলো আমি ডিরাইভ করব কি করে, মানে সাইজ অফ দ্য পার্টিকেলে আমি কি করে পৌঁছবো? এখানে আমি দুটো জিনিস বলি। কে ভাই একটু মিউট করো, নাকি কিছু জিজ্ঞেস করছো? কে কে গলা শুনে তো অদিতি মনে হচ্ছে।
যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে, না স্যার আমি না। তুমি না, ভেরি গুড। আচ্ছা, যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে নেক্সট আমরা যে জায়গাটায় যাব, এইবারে আর কিছু প্রশ্ন আমি তোমাদেরকে করব, প্রশ্নটার উত্তর বলো। সেটা হচ্ছে ধরো উম ওই আমি তোমাদের ভিডিওতেও যেভাবে এসে ইয়ে করেছি সেইভাবেই করব। এখানে আমাদের তো খুব ভালো রানার আছে, কে খুব ভালো দৌড়য় তোমাদের মধ্যে? অরূপ স্যার, অরূপ। অরূপ, ঠিক আছে, অরূপ অসাধারণ রানার। অরূপ প্রচন্ড জোরে দৌড়ে এলো, দৌড়ে এসে বিভাস স্যারকে ধাক্কা মারলো। এবার বিভাস স্যার কতটা মুভ করবে? ঠিক আছে, সিমিলারলি অরূপ প্রচন্ড জোরে দৌড়ে এলো, এসে মানালি ম্যাডামকে ধাক্কা মারলো, তাহলে মানালি ম্যাডাম কতটা মুভ করবে? ওকে, সো দিজ আর সার্টেন কনসেপ্ট যেগুলো কিন্তু একটু আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম বুঝতে হবে। হ্যাঁ, ব্রাউনিয়ান মোশনের ক্ষেত্রে, ব্রাউনিয়ান মোশনটা কি এইটা আমার এক্সপ্লেন করার এখানে কোনো দরকার নেই। ঠিক আছে, এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যত পার্টিকেলটা বড় হবে তত কিন্তু তোমার ব্রাউনিয়ান মোশনটা স্লোয়ার হবে, আর যত পার্টিকেলটা সাইজে ছোট হবে তার ব্রাউনিয়ান মোশনটা কিন্তু তত বেশি হবে। ওকে, যত পার্টিকেলটা বড় হবে তার ব্রাউনিয়ান মোশনটা কিন্তু ততটা স্লো হবে। আর যত পার্টিকেলটা, মানে বিভাস স্যারের কথা তুমি ভাবো, বিভাস স্যার কিন্তু বেশি মুভ করবেন না, যদি এসে ধাক্কাও খান। ঠিক আছে, ব্রাউনিয়ান মোশন ব্যাপারটা এখানে ধরে নাও অরূপ হচ্ছে গিয়ে সলভেন্ট মলিকিউল। হ্যাঁ, আর সলিউট ধরো প্রোটিন বা ন্যানো পার্টিকেল হচ্ছে, একটা ন্যানো পার্টিকেল বিভাসটা, একটা ন্যানো পার্টিকেল হচ্ছে মানালি। এইবারে অরূপ এসে যদি বিভাস স্যারকে ধাক্কা মারে, বিভাস স্যার কিন্তু অতটা মুভ করবে না, কিন্তু অরূপ এসে যদি মানালিকে ধাক্কা মারে, মানালি কিন্তু অনেকটা মুভ করে দেবে। তাহলে পার্টিকেলের সাইজ যদি বড় হয় ব্রাউনিয়ান মোশন কম হবে, পার্টিকেলের সাইজ যদি কম হয় ব্রাউনিয়ান মোশন বেশি হবে। হ্যাঁ, ব্রাউনিয়ান মোশন কি র্যান্ডম মুভমেন্ট অফ পার্টিকেলস ডিউ টু দ্য বম্বার্ডমেন্ট বাই দ্য সলভেন্ট মলিকিউল। ওকে, এইবারে এই যে ব্রাউনিয়ান মোশন বা ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ঠিক আছে, এটাকে ডিটারমাইন করা হয় বাই ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট। এটাকে ডিটারমাইন করা হয় বাই ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট। তাতে কি, ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট আমাদের কি বলছে? আমাদের এইটুকু বলছে যে একটা পার্টিকেল কি স্পিডে মুভ করতে পারছে। হ্যাঁ, ব্রাউনিয়ান মোশনের ক্ষেত্রে একটা পার্টিকেল কি স্পিডে মুভ করতে পারছে, রাইট? কিন্তু একটা জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে, সেই স্পিডের মুভমেন্টটা কে আমাদেরকে রিলেট করতে হবে, বিকজ উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট ডিটারমাইনিং দ্য সাইজ অফ দ্য পার্টিকেল। সো সেই যে স্পিডে পার্টিকেলটা মুভ করছে, তাহলে ভাবো ওটা ব্রাউনিয়ান মোশন দেখাচ্ছে, ব্রাউনিয়ান মোশনের ভেলোসিটির একটা ইনডাইরেক্ট মেজার হচ্ছে ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট। এইবারে ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট বলছে যে একটা পার্টিকেল কি স্পিডে মুভ করছে, কিন্তু সেটাকে যদি আমি সাইজের সাথে কোরিলেট করতে চাই, তাহলে কিন্তু যেটা হচ্ছে যে আমাকে হাইড্রোডাইনামিক ডায়ামিটারের সাথে কি ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্টের রিলেশন আছে সেটা আমাকে বুঝতে হবে। and that is something which is being understood by Stokes-Einstein equation. ঠিক আছে, স্টোকস আইনস্টাইন ইকুয়েশনের সাহায্যে কিন্তু এটা আমরা বুঝতে পারি। সেটা কি বলছে? সেটা বলছে যে হাইড্রোডাইনামিক ডায়ামিটার is equal to k into t. K is the Boltzmann constant, T is the absolute temperature. ঠিক আছে, এবার কার ভাইভা সেইভাবে এখনো, আমি তো বলেছি এখানেই ভাইভা নিয়ে নেব। ঠিক আছে, কার এখনো সেভাবে জিজ্ঞেস করা হয়নি? শ্রীনন্দা আছো? শ্রীনন্দা, তুমি বলো তো যে তুমি যেখানে এখন আছো সেখানে এখন অ্যাবসলিউট টেম্পারেচার কি? শ্রীনন্দা খুলেছিল যে 21 ডিগ্রি। 21 ডিগ্রি। উৎসা, ইজ ইট আ কারেক্ট আনসার?
21 ডিগ্রি তো 17 ডিগ্রি দেখাচ্ছে আমার ফোনে। হে ভগবান, এই কেউ বলবে হ্যাঁ 273 কেলভিন একুশ না? একুশ স্যার কেভিনে একুশ। ও এটা না, তো 273 হবে, হ্যাঁ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আগে কে 75 বললো? সমীর বললো তাই তো? হ্যাঁ স্যার। ওকে, রাইট। সো ইট ইজ 273 প্লাস 21 মানে 294। হ্যাঁ, মানে ওই 17 21 ওটা না, 17 ইজ টু লেস ম্যান। এখন তোমাদের বহরমপুরে 17 ডিগ্রি টেম্পারেচার, এটা হতে পারে কখনো? এত ঠান্ডা নেই। যাই হোক, কলকাতায় এখন দেখাচ্ছে কি হচ্ছে প্রায় 23 ডিগ্রির কাছাকাছি। যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে যে তাহলে অ্যাবসলিউট টেম্পারেচারটা, এটা এই জন্যই বললাম যাতে তোমাদের মনে থাকে। সো ইটস নট ইন ডিগ্রিজ, ইটস ইন কেলভিন। ঠিক আছে, ডিগ্রি রাদার ইটস নট ইন ডিগ্রি সেলসিয়াস, ইটস ইন কেলভিন। তাহলে তোমার যা ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার আছে তার সঙ্গে 273 অ্যাড করতে হবে। গুড। তাহলে বোলটজম্যান কনস্ট্যান্ট, which is a constant, যেটার ব্যাপারে আমরা ছোট থেকে পড়ে আসছি। আরেকটা হচ্ছে টেম্পারেচার ডিভাইডেড বাই 3 পাই। পাই is 22/7, it's a constant but 3.14. ইটা, ইটা is the, ইটাটা কি? ভিসকসিটি অফ দ্য মিডিয়াম। হ্যাঁ, ইটাটা হচ্ছে ভিসকসিটি অফ দ্য মিডিয়াম। ঠিক আছে, তোমাদের কালকে ওই একটা কিছু ডাউট ছিল রিগার্ডিং যে মানে সেডিমেন্টেশন। আচ্ছা, সেডিমেন্টেশন কি কি ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে? ওকে, ক্যান সামবডি টেল মি যে সেডিমেন্টেশন কি কি ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে? আমার সঙ্গে মানালি ম্যাডামের কথা হয়েছে, আমি তোমাদের তো বইটা দিয়েছি, আরো মেটেরিয়াল প্রোভাইড করবো ওটার উপর। মানালি ম্যাডাম বললেন যে ওটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিতে। সো টেল মি যে কি কি কিসের উপর নির্ভর করে? স্যার বলবো? স্যার পার্টিকেলের ডেনসিটি, সাইজ, স্যার পার্টিকেলের ডেনসিটি, স্যার তারপরে সেডিমেন্টেশন সাইজ, একটা শেপ, প্রপোর্শনাল হচ্ছে সাইজ অফ পার্টিকেলস এর টেম্পারেচার। সাথে। টেম্পারেচার। তারপরে হচ্ছে মিডিয়াম ভিসকসিটির সঙ্গে ইনক্রিজ করে। আর তারপরে আবার গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বেশি থাকে তাহলে তখনও ইনক্রিজ করে সেডিমেন্টেশন রেটটা। দিস ইজ আ ভেরি নাইস আনসার, গ্র্যাভিটেশনাল ফোর্সটাও বাড়িয়ে দিল। যাই হোক, সো এইবারে আচ্ছা, তো দিস ইজ হোয়াট ইউ আর সেইং। ঠিক আছে, আর কারুর কোনো কিছু, কোনো বক্তব্য? না, অদিতি কি একটা বলছিল। তো অদিতি, ক্যান ইউ প্লিজ টেল মি যে কিভাবে ওটা মানে কিভাবে ইয়ে হয়? আর একটা আছে হচ্ছে মানে মিডিয়ামের যে মানে ডেনসিটিটা আছে আর পার্টিকেলের ডেনসিটি যে ডিফারেন্সটা আছে সেটার মধ্যে ডিপেন্ড করে সেডিমেন্টেশন রেটটা। না না, তুমি তো আরো কি সব ফ্যাক্টর ট্যাক্টর বলছিলে, আমি সেটাই জিজ্ঞেস করছি। সাইজের সঙ্গে ডিপেন্ডেন্ট, তারপরে মিডিয়াম কিভাবে ভিসকসিটির ডিপেন্ড সাথে। করে, কিভাবে ডিপেন্ড করে, আমি সেটাই জানতে চাই। সেডিমেন্টেশন রেটটা প্রপোর্শনাল সাইজের সঙ্গে পার্টিকেলস এর। সেডিমেন্টেশন রেটটা প্রপোর্শনাল সাইজে, পার্টিকেলের সাইজের সাথে। ওকে, এছাড়া আর কিছু? মিডিয়াম ভিসকসিটি ইনক্রিজ করলে সেডিমেন্টেশন রেটটা ডিক্রিজ করবে। মিডিয়াম ভিসকসিটি ইনক্রিজ করলে সেডিমেন্টেশন রেটটা ডিক্রিজ করবে। আচ্ছা, আর? আর তারপরে হচ্ছে যেটা ডিফারেন্স আছে মিডিয়ামের যে ডেনসিটিটা আর যেটা পার্টিকেলের যে ডেনসিটিটা সেটার উপরে ডিপেন্ডেন্ট প্রপোর্শনাল হচ্ছে সেডিমেন্টেশন রেটটা। মানে কিভাবে মানে ইন সাম প্রপোর্শনাল? কেস যদি মিডিয়াম ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে না ইনভার্সলি প্রপোর্শনাল? ডাইরেক্টলি যদি মিডিয়াম ডেনসিটি আর যদি পার্টিকেল ডেনসিটিটা সামহাউ সেম হয়ে যায় তাহলে সেডিমেন্টেশন রেটটা 0 হবে। আচ্ছা, কেন কেন? কারণ কি মানে যদি সেম ডেনসিটি হয়ে যায় তাহলে তো ওটা মানে সেডিমেন্টেশন হবে না, তাহলে তার জন্য তো রেটটা 0 হয়ে যাবে। যদি সেম ডেনসিটি হয়ে যায় তাহলে তার মানে মানে সেডিমেন্ট করতে পারবে না, নিচে নামতে পারবে, তার জন্য ডেনসিটিটা যদি ইকুয়াল হয়ে যায়। বুঝলাম। তুমি স্টোকস ল জানো? এখানে কেউ হ্যাঁ। আছে যে স্টোকস ল জানে? হ্যাঁ, বলো তো কি স্টোকস লটা কি? হুম, মানে এই যে তোমরা জিনিসগুলো বলছো। হ্যালো, স্যার
হ্যাঁ, এখানে দেখো আমি বলছি না ভুল বলছো, অদিতি হয়তো 80%ই কারেক্ট বলেছে, কিন্তু এই পুরো জিনিসটাই গভর্নড হয় থ্রু স্টোকস ল। হ্যাঁ বলো, কে বলছিলে? সমীর, স্যার হ্যাঁ ওটা বলো। তো একটা রেজিস্টিভ ফোর্স, সেটা বলবো। সেডিমেন্টেশন ভেলোসিটি ইউ, that is equal to d square into g by 18 eta into delta p, ধরো ডিফারেন্স ইন ডেন্সিটি, ওটাকে তো পি দিয়ে ইয়ে করে না, রো দিয়ে করে। যাই হোক, এইখানে একটা জিনিস তোমরা বোঝো, ফার্স্ট অফ অল হচ্ছে ইউ ক্যানট চেঞ্জ জি। তুমি কি জিটাকে কখনো চেঞ্জ করতে পারো? না, ওটা কনস্ট্যান্ট থাকছে। ওটা কনস্ট্যান্ট, ওটাকে তুমি চেঞ্জ করতে পারো না, ঠিক আছে? জি এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না আর্থের সারফেসে। হ্যাঁ, এবার তুমি স্যাটেলাইটে গিয়ে যদি করতে চাও সেটা আলাদা ব্যাপার। তুমি ভাবলে আমি স্যাটেলাইটে গিয়ে ওখানে আমি ইয়ে করব, সেডিমেন্টেশন করব বা সেন্ট্রিফিউগেশন করব, সেটা আলাদা ব্যাপার। বাট টিল ইউ আর আর্থ সারফেস, জি এর ভ্যালু চেঞ্জ হয় না। জি এর ভ্যালু চেঞ্জ করার জন্য আমাকে পৃথিবীর নিচে বা উপরে শুধু গেলে চলবে না, যে ডিস্টেন্সটা যেতে হবে দ্যাট ইজ কম্পারেবল উইথ দ্য রেডিয়াস অফ দা আর্থ। মানে আমি যদি মাউন্ট এভারেস্টে চড়েও কোনোভাবে সেডিমেন্টেশন করি বা কোনো সেন্ট্রিফিউগেশন করি, জি এর ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ওকে, নেক্সট হচ্ছে পার্টিকেল সাইজ ডি স্কোয়ার, উই নো, ঠিক আছে। নেক্সট তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে বাই 18 ইটা, ইটা ইজ দ্য ভিসকসিটি, যেটা আমরা এখানেও দেখছি, ভিসকসিটি অফ দ্য ফ্লুইড। আরেকটা হচ্ছে যেটা, যে ডিফারেন্স ইন ডেনসিটিস, মানে আমাকে অদিতি একটু বলবে যে কেন ডেড সিতে মানুষ ডোবে না? কারণ কি ওইখানে ডেনসিটিটা অনেক বেশি, ওখানে অনেক কার? পরিমাণ সল্ট আছে, তার জন্য অনেক ডেনসিটিটা পরিমাণ বেশি সল্ট জলে। আছে। হ্যাঁ, তুমি সাঁতার কাটতে জানো? না, আমি সেরকম ছোটবেলায় শিখেছিলাম, এখন সেরকম পারবো না। না না, তোমাকে কেউ রিয়েলি কাটতেও বলছে না। ব্যাপারটা হচ্ছে যে আমরা এইটা জানি যে জলে যদি লবণ থাকে, মাত্রা খুব বেশি থাকে, সেখানে কিন্তু সাঁতার কাটা অনেক সোজা কম্পেয়ার টু ফ্রেশ ওয়াটার। কেন না? আমরা বুয়েন্ট ফোর্সটা বেশি পাই। এইবারে আমাদের বিখ্যাত সায়েন্টিস্ট আর্কিমিডিস তিনি বলেই গেছেন ল অফ ফ্লোটেশনে, যে আমাদের অ্যাপারেন্ট ওয়েট যেটা হবে, সেটা হবে, সেটা হচ্ছে গিয়ে রিয়েল ওয়েট মাইনাস দ্য আপথ্রাস্ট। দিস আপথ্রাস্ট ইজ নাথিং বাট দ্য বুয়েন্ট ফোর্স। এই অ্যাপারেন্ট ওয়েটটা যদি নেগেটিভ হয় আমরা তখনই ভাসবো। ওকে, তাহলে অ্যাপারেন্ট ওয়েটটার মানে কি হচ্ছে? ওয়েট হচ্ছে এম ইন্টু জি। হ্যাঁ, এবার আমরা আমাদের যা ওয়েট ততটা ওয়েটেরই ফ্লুইডকে ডিসপ্লেস করছি, সেটা আমি হই আর প্রোটিন হই, তো দ্যাট ইজ অলসো এম ইন্টু জি। তো আলটিমেটলি যে ডেনসিটিটা আমার আছে আর যে ডেনসিটিটা ফ্লুইডের আছে, সেটার মধ্যে যদি ফ্লুইডের ডেনসিটি বেশি থাকে তাহলে আমি ভাসবো, আর যদি ফ্লুইডের ডেনসিটি কম থাকে তাহলে কিন্তু আমি সিঙ্ক করে যাব বা সেডিমেন্টেড হয়ে যাব। তাহলে এই মতো অবস্থায় আমাদেরকে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে ডিফারেন্স ইন ডেনসিটি, সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে সেডিমেন্টেশনটা কি রেটে হচ্ছে। ধরো যদি যে সলভেন্টটায় আমি নিয়েছি, আই ওয়ান্ট টু সেডিমেন্ট আ বিগ ম্যাক্রোমলিকিউলার কমপ্লেক্স, বাট আই হ্যাভ টেকেন ইট ইন আ সলভেন্ট যার ডেনসিটি কিন্তু আমার ম্যাক্রোমলিকিউলার কমপ্লেক্সের থেকে বেশি, তাহলে কি সেডিমেন্টেশন আদেও হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? উৎসাহ, অদিতি, টেল মি। স্যার আরেকবার একটু বলুন না। স্যার একবার বলুন একটু কোশ্চেনটা। কনসেপ্টটা বোঝা যাচ্ছে না, ওই জন্য তো বলছি যে তোমরা ব্যাপারটাকে কিন্তু ঠিক করে বোঝনি। এই অনেকে বললো টেম্পারেচার, আরে টেম্পারেচারের সঙ্গে তো অ্যাকচুয়ালি কোনোভাবে লিঙ্ক নয়, কিন্তু টেম্পারেচারের সঙ্গে ডেনসিটি, ভিসকসিটি এগুলো লিঙ্ক। এবং টেম্পারেচার বাড়লে কি হবে? একটা কনভেকশন কারেন্ট তৈরি হবে, সেই ক্ষেত্রে স্ক্যাটারিং থেকে সেডিমেন্টেশন সবকিছু এফেক্টেড হয়ে যাবে। ফাইন, বাট আমি যেটা বুঝতে চাইছি, ল অফ ফ্লোটেশন পড়েছো? কে পড়েছে? কেউ পড়েনি? আচ্ছা, আর্কিমিডিসের সূত্র যে হ্যাঁ, আর্কিমিডিস। আর্কিমিডিস কি বলেছিলেন? সবাই আর্কিমিডিসের নাম বলছো। আর্কিমিডিসের কি এক্সপেরিমেন্ট কি বলেছিলেন? আর্কিমিডিস কি করেছেন? কেউ আমাকে একটু বুঝিয়ে বলো। কে বলবে? আরশাদ আছো? আরশাদ? যদি জল হ্যাঁ আরশাদ? নেই?
আচ্ছা তুষার, তুমি বলো তো আর্কিমিডিস কি বলেছিলেন? বলবে না? কে বলবে? যে আর ইচ্ছে বলো বাবা। স্যার যখন একটা বডি ফ্লোট করছে একটা লিকুইডে, যে হ্যাঁ লিকুইডের যে ওয়েটটা আছে যেটা ডিসপ্লেসড হয়েছে, সেটা হচ্ছে টোটাল মানে যতটা ডিসপ্লেসড হয়েছে জল সেটার ওয়েটের সঙ্গে ইকুয়াল হয় ইমার্সড পার্টটা। ওকে, তাহলে ওয়েটের সঙ্গে ইকুয়াল হয়। ঠিক আছে, তাহলে তুমি ভাসবে না ডুববে সেটা কিসের উপর নির্ভর করে? স্যার ডেনসিটি অফ দুটোর দা, যে যেখানে জলটা ভাসছে ডেনসিটি। স্যার ডেনসিটির যদি উপর। যে হ্যাঁ বলো। মানে যে অ্যামাউন্ট জলটা মানে উথলে পড়েছে সেটা যদি তার মানে এই বডির মানে যে যদি ডেনসিটিটা মানে বেশি হয় এই বডির স্যার জল অপসারণ যদি মানে যদি আমার হ্যাঁ মানে বেশি হয় ডেনসিটি তাহলে সে ভাসবে, আর যদি হ্যাঁ। জল অপসারণটা কম হয় তাহলে ডুবে যাবে। আর না, সমান অপসরণের সমান হলে ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে ফ্লুইড যেটা রয়েছে সেটা ল অফ ফ্লোটেশন এটাই বলছে। সেটার যদি তোমার আলটিমেটলি ব্যাপারটা কি, তোমার অ্যাপারেন্ট ওয়েটটা যদি নেগেটিভ হয় তো তুমি ভাসবে, অ্যাপারেন্ট ওয়েটটা যদি পজিটিভ হয় তো তুমি ডুববে। অ্যাপারেন্ট ওয়েট কি? তোমার ওয়েট মাইনাস দা বয়েন্ট ফোর্স বা আফটার। এবার তোমার ওয়েট এমজি, এবং সমীর ইসমিনা যা বলছে তার থেকে এটাও বোঝা গেল যে তুমি যতটা জল সরাচ্ছ সেটার ওয়েটও এমজি। তাহলে এমজি তোমার ওয়েট, সেটার ওয়েটও এমজি, তাহলে এমজি মাইনাস এমজি জিরো। কিন্তু তা নয়, তোমার ডেনসিটিটা হচ্ছে সে ডি1, আর যে জলটা বা তুমি যাতে ফ্লুইডে ভাসছো সেটার ডেনসিটিটা হচ্ছে ডি2। তাহলে ডি1 এর থেকে যদি ডি2 বেশি হয়, মানে সহজ ভাষায় তুমি যদি ডেড সিতে ঝাঁপাও, সেখানে ওয়াটারের ডেনসিটি ইজ ভেরি হাই, তুমি ডুববে না। সিমিলারলি তুমি যে পার্টিকেলটা নিয়েছো সেটার ডেনসিটি যদি সামহাউ কম হয় কম্পেয়ার টু দ্য ডেনসিটি অফ দ্য ফ্লুইড, ওকে, তাহলে কি হবে? দ্যাট পার্টিকেল উইল নট গেট সেডিমেন্টেড, সেই পার্টিকেলটা ভাসবে। সো ডিফারেন্স ইন ডেনসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমার ফ্লুইডের ডেনসিটি অনেক কম হয় কম্পেয়ার টু দ্য ডেনসিটি অফ দ্য পার্টিকেল, যেটা ইউজুয়ালি হয়ে থাকে, তাহলে কিন্তু সেডিমেন্টেশন অনেক ফাস্ট হবে। So this sedimentation velocity or u is directly proportional to the square of the size of the particle, is directly proportional to the acceleration due to gravity, is directly proportional to the difference between the densities of the analyte particle and the solvent. যদি অ্যানালাইট পার্টিকেলের ডেনসিটি অনেক বেশি হয় সলভেন্টের থেকে, তাহলে সেডিমেন্টেশন ভেলোসিটি অনেক বেশি হবে। ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভিসকসিটি অফ দ্য মিডিয়াম। ভিসকসিটি যদি বেশি হয় তাহলে অবভিয়াসলি সেডিমেন্টেশন স্লো হয়ে যাবে। ওকে, নাও দিস ইজ দ্য কনসেপ্ট। এইবার যে টেম্পারেচারের যে ব্যাপারটা আসবে, টেম্পারেচারটা কি করবে? ইট অ্যাফেক্টস দ্য ভিসকসিটি, ইট ক্রিয়েটস কনভেকশন কারেন্ট, সো ইনডাইরেক্টলি ইট কন্ট্রোলস দ্য সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এ কি টাইম শেষ হতে চললো? বাবা, এতে ক্লাস নিয়ে অভ্যেস নেই তো। যাই হোক, এই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? কেউ বুঝতে পারেনি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পেরেছো? আমি যে বইটা দিয়েছি ওটাই চ্যাপ্টার 12 এ আছে, ওটা একটু পড়ো, তারপর আমি ভিডিও লোড করব। আচ্ছা, তাহলে আমরা এখানে ফেরত আসি। এখানে কিন্তু আমরা খুব সহজেই একটা ইকুয়েশন পেয়েছি, যেটা হাইড্রোডাইনামিক রেডিয়াস আর পার্টিকেলটা কতটা স্পিডে মুভ করছে ডিউ টু ব্রাউনিয়ান মোশন সেটাকে রিলেট করছে। এবং এইখানে যেটা দেখা যাচ্ছে যে হাইড্রোডাইনামিক এন্ড দিস ইজ স্টোকস আইনস্টাইন ইকুয়েশন, হাইড্রোডাইনামিক রেডিয়াসটা যদি বেশি হয় তাহলে ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট কম হবে। মানে সহজ ভাষায় বড় পার্টিকেল কিন্তু ব্রাউনিয়ান মোশনের জন্য কম মুভমেন্ট দেখাবে, আর ছোট পার্টিকেল কিন্তু ব্রাউনিয়ান মোশনের জন্য লার্জার মুভমেন্ট দেখাবে। এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবসময় সেডিমেন্টেশনে এইটা মনে রাখবে যে আমার মিডিয়ামটা যদি খুব থকথকে ভিসকাস হয় বা সেটার ডেনসিটি যদি খুব বেশি থাকে, তাহলে আমার পার্টিকেল সেডিমেন্ট করতে চাইবে না। কেন?
না ডেড সিতে মানুষ ডোবে না। সেডিমেন্ট করা মানে সহজ ভাষায় আমাকে সেটাকে ডোবাতে হবে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে, কিন্তু সেটা ডুবতে চায় না। যদি আমার আলটিমেটলি ফ্লুইডের ডেনসিটিটা পার্টিকেল ডেনসিটির থেকে বেশি হয়, তাহলে সেডিমেন্টেশনটা হবে কি করে? উইল হ্যাভ আ নেগেটিভ সেডিমেন্টেশন ভেলোসিটি, মানে পার্টিকেলটা ফ্লোট করে উপরে চলে আসবে। এটা বোঝা যাচ্ছে উৎসাহ? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে এই অবধি আমাদের ক্লিয়ার হলো যে ব্রাউনিয়ান মোশনের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যে হাইড্রোডাইনামিক রেডিয়াস ইজ বেসিক্যালি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট। হাইড্রোডাইনামিক রেডিয়াস যত বড় হবে, ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট কিন্তু তত তোমার কম হবে, মানে পার্টিকেলটা কম মুভ করবে। ওকে, এই অবধি আমরা এখন অবধি বুঝতে পেরেছি। এরপর আমাদেরকে একটা জিনিস জাস্ট করতে হবে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট অ্যান্ড স্ক্যাটারিং ইন্টেন্সিটি। একটা পার্টিকেল কতটা ভেলোসিটিতে মুভ করছে আর সে কতটা লাইট স্ক্যাটার করছে, এই দুটোর মধ্যে কি রিলেশন আছে? কমন সেন্স দিয়ে ভেবে বলো কি রিলেশন থাকার কথা। স্যার লাইট স্ক্যাটারিং যত বেশি হবে তত ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট বেশি হবে। না, আমি দিতে পারলাম না নম্বর, এটা উল্টো। The cause is the সাইজটা যত কম হবে, wait, the cause is the translational diffusion coefficient, the effect is the light scattering। তাহলে লাইট স্ক্যাটারিং যত বেশি হবে তত ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট বেশি হবে না, যত ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট বেশি হবে লাইট স্ক্যাটারিংটা কিন্তু তত বেশি হবে। কজটা হচ্ছে ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট, মানে একটা পার্টিকেল যদি প্রচুর ফাস্ট মুভ করে সে বেশি লাইটকে স্ক্যাটার করতে পারবে। ঠিক বলছি আমি? হ্যাঁ হ্যাঁ স্যার। আর যদি এইরকম হয় বেশি লাইটকে সে স্ক্যাটার করতে পারছে, এর আগে স্টোকস আইনস্টাইন ইকুয়েশনেই আমি দেখেছি যে ওর মুভমেন্ট যদি খুব ফাস্ট হয় তাহলে কিন্তু ওর হাইড্রোডাইনামিক রেডিয়াসটা কম হবে এবং ভাইসি ভার্সা। এইবার এখানে দুটো জিনিস আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে টেম্পারেচার। নাও এবার যদি তুমি টেম্পারেচারটা ইনক্রিজ করে দাও, সেটার কি এফেক্ট হবে স্ক্যাটারিং ইন্টেন্সিটির উপর? স্যার ভিসকোসিটির উপর এফেক্ট করবে, ভেলোসিটি বেড়ে যাবে, ভেলোসিটি পার্টিকেলসের ভেলোসিটিটা বেড়ে যাবে। এক্স্যাক্টলি পার্টিকেলসে এক্স্যাক্টলি, কাইনেটিক এনার্জি অবভিয়াসলি কাইনেটিক এনার্জির জন্য ভেলোসিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটা আরো বেশি মুভ করবে, ফলে তোমার ডেফিনেটলি স্ক্যাটারিং বেশি হবে। অলসো আমরা যে সলভেন্ট ইউজ করি, ইটস ওয়াটার অর এনি কাইন্ড অফ ফ্লুইড, সেখানে একটা কনভেকশন কারেন্ট ডেভেলপ হবে। এখানে কেউ আছে যে কনভেকশন কারেন্ট কি সেটা জানে না? আমি বলেছিলাম যে ইমার্শন হিটার দিয়ে কে জল গরম করে, তো অনেকেই বলেছিল যে দু একজন বলেছিল যে করি বা জানো। জানো ইমার্শন হিটার কিভাবে কাজ করে? কি হলো? এই আমার গলা শোনা যাচ্ছে না অদিতি? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? তাহলে ইমার্শন হিটারটা, তুমি নিশ্চয়ই ইমার্শন হিটার দেখেছো, দেখেছো তো? তাহলে ওটা তো জলের তলায় ডোবানো থাকে, তাহলে জলের ওপরটা কি করে গরম হচ্ছে? তোমার তো শুধু তলাটা গরম হচ্ছে এরকম না, পুরো জলটাই গরম হচ্ছে, তাহলে ওপরটা কিরকম ভাবে গরম হচ্ছে? কনভেকশনের জন্য। কনভেকশনের জন্য, এক্স্যাক্টলি। আমরা জানি যে একটা কনভেকশন কারেন্ট সেট ইন করে, যেটা হচ্ছে ওয়ার্ম ওয়াটারটা উপরে ওঠে, কোল্ড ওয়াটারটা নিচে চলে যায়, আবার নিচের ওয়াটারটা গরম হলো সেটা উপরে উঠলো নিচে চলে গেল, এইভাবে একটা মিক্সিং হয়ে টোটাল ওয়াটারটা কিন্তু ওয়ার্ম থাকছে। সো বেসিক্যালি একটা জিনিস আমরা বুঝতে পারছি, ইফ উই ইনক্রিজ দ্য টেম্পারেচার there will be a convection current which will lead to the movement of the solute molecules। ঠিক বলছি? এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে।
তাহলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে, কারণ টেম্পারেচার বাড়লে থার্মাল এনার্জি, কাইনেটিক এনার্জি দিচ্ছ, হ্যাঁ, দ্যাট ইজ অলসো রিলেটেড টু দ্য টেম্পারেচার। অ্যান্ড কাইনেটিক এনার্জি হলে পার্টিকেল ফাস্ট মুভ করবে, কনভেকশন কারেন্ট সেটিং করবে, যার জন্য পার্টিকেল ফাস্ট মুভ করবে। ইজ ইট ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইজ অফ দ্য পার্টিকেল। দেখো আমি যেটা ওই ভিডিওতেও বলেছি যে স্ক্যাটার মানে কি, ধরো এইখানে 180 ডিগ্রিতে একটা ডিটেক্টর রয়েছে, এবার 180 ডিগ্রি ডিটেক্টরটার সামনে যদি আমি একটা ফুটবল বসিয়ে দিই তাহলে ডিটেক্টরটায় অনেক কম ফোটন পৌঁছবে, কিন্তু আমি যদি একটা ডিউস বল, ক্রিকেটের বল বসিয়ে দিই তাহলে কিন্তু অনেক বেশি লাইট পৌঁছবে। এটা সিগনিফিকেন্স হচ্ছে এই যে আমার কিন্তু পার্টিকেলের সাইজটা মিনিমাম এতটা হতেই হবে যে সে লাইট স্ক্যাটার করতে পারছে, আদারওয়াইজ আমার কিন্তু ডাইনামিক লাইট স্ক্যাটারিং এর কিন্তু কোনো সিগনিফিকেন্স থাকছে না। আমার পার্টিকেলের সাইজটা এতটা কিন্তু হতেই হবে যে সে লাইট স্ক্যাটার করতে পারছে, আদারওয়াইজ কিন্তু এই 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 ডিএলএস এর কোনো সিগনিফিকেন্স থাকছে না। আমার যদি 1 ন্যানোমিটার তার থেকে ছোট সাইজের পার্টিকেল হয়, মানে আমি ফুটবলের থেকে ডিউস বলে গেলাম, এবার আমি পিং পং বলে চলে আসছি, সেই পার্টিকেল কিন্তু দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না, কারণ ইট ইজ নট এবল টু স্ক্যাটার দ্য লাইট। ফলে এ কিন্তু 180 ডিগ্রি ডিটেক্টরে যতটা লাইট পৌঁছচ্ছিল এখনো কিন্তু ততটাই লাইট পৌঁছবে। সো দ্য সাইজ অফ দ্য পার্টিকেল, দ্য velocity of the particle and the temperature, these are the very important factors which governs the scattering. Less than 1 minute আজকে এই অবধি থাকুক, আমি নেক্সট ক্লাসে বাকিটা পুরো বুঝিয়ে দেবো। Till then, if you have any doubt, please let me know. ওকে, আর আমি এই ভিডিওগুলো তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিতে থাকবো, ঠিক আছে? ওকে, লেটস কল ইট।